এবং আজকের এই বক্তৃতা সভায় আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী নীলাঞ্জন মজুমদার মহাশয়কে এবং আমাদের নামসা সভাপতি দিব্যাঙ্গুদাকে একটু সামনে আসতে অনুরোধ করছি। অবশ্যই আজকের বক্তা আনন্দ তো আমি বলবো, তো সামনে চলে আসতে বসতে। বক্তা ডক্টর আনন্দ দাশগুপ্তর পরিচয় খুব বেশি প্রয়োজন নেই, খুব বেশি এবং যে পরিচয়টা যেটুকু পরিচয়ের প্রয়োজন আমাদের কাছে সেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলে দেবেন। স্যার বলে দেবেন তোমাদের। শুধু আমি একটুখানি ঘটনা বলে গেছি, বলতে খুব ভালো লাগছে। তাই জন্যই আমরা আমাদের সময় আমরা সংস্কৃত পড়তাম ক্লাস 8 অবধি, এবং সেখানে আমরা শিখেছিলাম বিদ্যা দদাতি বিনয়ম। আমাদের কেদারদেব বাবু সেটাকে এক্সপ্লেন করেছিলেন যে যে যত জ্ঞানী হয় সে তত বিনয়ী। সেইভাবে দেখতে গেলে জ্ঞান অর্জনের একটা উচ্চ পর্যায়ে আনন্দ বিরাজ করে। কারণ ওর সম্বন্ধে একটু জানার যখন চেষ্টা করেছিলাম, ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছে আমি নেওয়ারিপুর স্কুলের ছাত্র, সেটাই কেন যথেষ্ট পরিচয় নয়, এর বেশি আর পরিচয় কি নয়, ওটাই বলি। এতটাই বিনয়ী। এবং ওনাকে তোমরা সবাই শুনবে ওনার বক্তব্য বিশ্বলোক আমরা। তার আগে প্রধানতভাবে আমি আমাদের নামসার সভাপতি দিব্যেন্দুদাকে সামঞ্জস্য করে। হঠাৎ আজকে এখানে জড়ো হয়েছি কেন, তোমাদেরকে কেন ডেকে এনে বসিয়েছি, এগুলো একটু শুনলে বুঝতেই পারছো। আমি কিন্তু স্কুলেরই ছাত্র। তোমরা যে বেঞ্চে বসে এখন পড়ো সেই বেঞ্চে আমিও বসেছি। তবে যখন বসেছি সেই সময় কলকাতায় টেলিভিশনও ছিল না, মেট্রো রেলও ছিল না, মোবাইল ফোন ছিল না। এই বুঝতে পারছো কত যুগ আগে আমি বসেছি। কিন্তু এখনো স্কুলের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে ভীষণ ভালো লাগে। কর্মজগতে আমি শেষ করে এসেছি, বুঝতেই পারছো আমার যে বয়স, আমার তো আর এখন কর্মজগতে থাকার কথা নয়। আমি কর্মজগতও শেষ করে এসেছি, কিন্তু স্কুলকে কিন্তু ছাড়িনি। স্কুলের সঙ্গে যত রকম ভাবে জড়িয়ে ফেলে যায় সেটা সবসময় চেষ্টা করি এবং করে খুব আনন্দও পাই। তোমরা তো আর 2-3 বছর পরেই কিন্তু স্কুল ছেড়ে দেবে, তখন তুমি আর আমি কিন্তু একই গোত্রের হয়ে যাবো। আমরা হচ্ছে সব অ্যালামনি। তোমার তো নিউলিপুর স্কুল, মাল্টিপারপাস স্কুল, NAMS সংক্ষেপে বলা যায়। আমরা যে সংস্থাটা বানিয়েছি সেটা ওই NAMS এর পেছনে দুটো A আছে। দুটো A কে বলতে পারবে কি? অ্যালামনি অ্যাসোসিয়েশন, প্রাক্তনী সংসদ। এই প্রাক্তনী সংসদে নানা রকম কাজকর্ম হয়। তোমরা অনেক হয়তো কিছুটা জানো। তার মধ্যেই একটাই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এইটা। নিউলিপুর মাল্টিপারপাস স্কুলে আমরা আমি স্কুল যেদিন প্রথম চালু হয়েছিল সেদিন কিন্তু আমি স্কুলে এসেছিলাম। মানে প্রথম দিন থেকে আমি স্কুলে পড়েছি, যেদিন এই স্কুলে প্রথম ক্লাসটায় সেদিন থেকে আমি পড়েছি স্কুলে। সেই যুগটাতে নিউলিপুর মাল্টিপারপাস স্কুল খুব গরিমা ছিল, খুব গৌরবময় ইতিহাস ছিল। আমাদের আশেপাশের ছাত্রদের মধ্যে তুমি যদি নিউলিপুর মাল্টিপারপাস স্কুলটাকে কেন্দ্র করে চারপাশে 2 কিলোমিটার জায়গা খোঁজো, দেখবে এখনো যত ডাক্তার আছে সব এই স্কুল থেকে পাশ করেছে, কিংবা কমসে কম 90% এই স্কুল থেকে পাশ করেছে। যত ইঞ্জিনিয়ার আশেপাশে আছে তার মধ্যে একটা বড় সংখ্যক দেখবে এই স্কুল থেকে পাশ করেছে। কাজেই একটা গৌরবময় ইতিহাস আছে। তো সেরকমই নানা মণিমুক্ত এই স্কুল থেকে কিন্তু উৎপাদিত হয়েছে। তাদের মধ্যেই একজনকে আমরা পেয়েছি আজকে,
সে আমাদের স্কুলের ছাত্র এবং এখন সে যাদের শিক্ষা দেয় তারা হচ্ছে ভারতবর্ষের অগ্রণী বিজ্ঞান চর্চার ছাত্ররা, তাদের হচ্ছে ও শিক্ষক। আপনি বুঝতেই পারছো। আমি আর বেশি সময় নষ্ট করবো না, কারণ ওর কথাগুলো শোনাটা তোমাদের যত জরুরি আমাদেরও তত জরুরি। আমিও খুব অধীর আগ্রহে বসে আছি যে কি বলবো সেটা আজকে শিখবো নতুন করে। তোমাদের একটাই কথা বলি, আমরা যেমন স্কুলের সঙ্গে জড়িয়ে আছি, তোমরা 2-3 বছর বাদে তো স্কুল থেকে প্রাক্তনী হয়ে যাবে। স্কুলকে কিন্তু কোনোদিন ধরো না। স্কুল জীবনের মতো সময় কিন্তু জীবনে আর কোনোটাই নয়। কাজেই কোনোদিন স্কুলকে ছেড়ো না। প্রাক্তনী হয়ে গেলেই চলে আসবেন নামসায়। নামসায় চলে এসে স্কুলের সঙ্গে, স্কুলের বন্ধুদের সঙ্গে, অন্য ক্লাসের ছাত্রদের সঙ্গে সারা জীবন যত যোগাযোগ রাখতে পারো তার চেষ্টা করবে। এইটুকু বলে শেষ করছি। হ্যাঁ, দিনকে অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করবো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী নীলাঞ্জন চৌধুরী কিছু বলতে। ওনার সহায়তা ছাড়া আজকের এই অনুষ্ঠান তোমরা বুঝতেই পারছো সম্ভব হতো না, কিন্তু সেটা সামান্য। উনি নামসার প্রতিষ্ঠার সময় থেকে প্রায় নানান নামসার সব রকম কর্মকাণ্ডে উনি সহায়তা করেছেন। উনি সবসময় আমাদের পাশে থেকেছেন এবং ওনার সহায়তাতেই কিন্তু আমরা তোমাদের সঙ্গে এই যোগাযোগটা রেখে যেতে পেরেছি। আজকে এখানে উপস্থিত নামসার অত্যন্ত শ্রদ্ধেয় যারা আছেন, দীপেন্দ্রবাবু আছেন, শিলাদিত্যবাবু আছেন, ডাক্তারবাবু আছেন, নামসার বর্তমান সম্পাদক সমীরবাবু আছেন, আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই এবং ডিএই স্যার আছেন, তোমরাও আছো। তোমাদের আগের থেকেই জানানো হয়েছিল। আজকে বিষয়বস্তু শুনেছ নিশ্চয়ই, বিশ্বলোক এবং আমরা। নামসা সদস্য হওয়ার জন্য দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করার পরে যখন তোমরা স্কুল থেকে বেরিয়ে যাবে, তার পরপরই মেম্বারশিপ নেওয়া হবে। তার জন্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা নয়। কিন্তু প্রাক্তন ছাত্র হিসেবে তোমরা যদি যুক্ত থাকো, তাহলে এখানে যে সমস্ত মানুষরা যুক্ত আছে তাদের কাছ থেকেও অনেক রকমের সাহায্য পাওয়া যায়। কর্মজগতে, শিক্ষার জগতে, যে কোনো জায়গায় যারা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, সেই সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকলে তারা ঠিক করে তোমাদের একটু পথ দেখাতে পারবে। সেই পথ দেখানোর জন্যই আমাদের এখানে আগেও এই ধরনের অনুষ্ঠান ওরা করেছেন। নামসার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই, স্কুলের কৃতজ্ঞতা। কারণ যে সমস্ত অনুষ্ঠান আমরা বিদ্যালয়ের তরফ থেকে কখনো করতে পারিনি বা আমাদের করার যে সীমাবদ্ধতা আছে তার বাইরে যে সমস্ত অনুষ্ঠান ওরা আয়োজন করেছেন এবং করে চলেছে, তার জন্য বিদ্যালয় নামসার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সবসময় জানি আমরা ওদের কিছু দিতে পারি না। বিদ্যালয়ের প্রধান হিসাবে আমি যতটুকু সমর্থন বা সাহায্য করতে পারি তার থেকে অনেক গুণ বেশি সমর্থন, সাহায্য তোমাদের জন্য যা কিছু ব্যবস্থা ওরা করেন সেটা ওরা নিজেদের আন্তরিকতা থেকেই করে। তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হবে, নামসার এখন যারা আধিকারিক তারা তো চিরকাল থাকবেন না, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে সেই দায়িত্বটাকে আস্তে আস্তে গ্রহণ করা। তাহলেই নামসাকে বাঁচিয়ে রাখা যাবে, নামসা এগিয়ে যাবে। আজকে যিনি তোমাদের মধ্যে বক্তা হিসেবে আছেন, তিনি বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, এটি দেশের অন্যতম অগ্রণী একটি সংস্থা যেখানে বিজ্ঞান নিয়ে চর্চা করা হয়, বিশেষ করে বেসিক সায়েন্স। সেইখানে উনি কাদের পড়ান সে কথা তোমরা শুনতে পেরেছ, যে সারা ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে আছে যে ছাত্ররা, তাদের শিক্ষক। তার আগে উনি স্বল্প সময়ের জন্য সেন্ট জেভিয়ার্স এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।
আমরা আজকে ওকে এই অনুষ্ঠানে পেয়ে নিজেদের গর্বিত মনে করছি। আর কিছু বলার নেই। অধ্যাপক আনন্দ দাশগুপ্ত আমাদের সামনে বক্তব্য রাখবেন। আসুন স্যার। সম্মানিত প্রধান শিক্ষক মহাশয়, সহকারী প্রধান শিক্ষক মহাশয় এখানে উপস্থিত আছেন, আর নাম স্যার আমার অগ্রজোড়া এবং শ্রদ্ধেয় সম্পাদক পালিয়ে গেছে, মানে সম্পাদক আমার ক্লাসে দেখে বোঝা যায় না, মানে আমার থেকে অনেক ছোট বলে মনে হয়। এবং আরেকজন আমার ক্লাসমেট, আরো দুজন আমার ক্লাসমেট এখানে উপস্থিত আছেন। আমার উপর চাপ থাকতে যে আদৌ আমি কিছু বলছি না বাজে কথা বলতে এসেছি আর কি। আচ্ছা, আর তোমরা সবাই তো আসো, আর বিশেষ করে স্কুল শেষ হওয়ার পরে খেলাধুলো করতে মাঠে না গিয়ে এখানে এসে বসে আছো, তাতেই আমার উপর প্রচন্ড চাপ বেড়ে গেছে। দেখ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাপচে নেওয়া দরকার। তোমাদের বলা হয়েছিল যে যেটা বলা হবে তার শীর্ষক হচ্ছে বিশ্বলোক আমরা। এই শীর্ষকটা আসলে আমার পুরোনো একটা লেকচার ছিল বহুকাল আগে, যার শীর্ষক হচ্ছে এইটা, যদি এই লেকচারে সেটা নয়। আমি সেই শীর্ষকের বাংলা করে খুঁজে পাচ্ছিলাম না। শিলাদা আমাকে সাথে সাহায্য করে দিয়েছিলেন। উনি এই বিশ্বলোক আমরা বলেন যে এটা করে বলে এখানে আমার মনে হয় খুবই ভালো লাগে। এবং বেশ কষ্ট করে বাংলা ভাষায় বড় বড় করে সেই টাইটেলটা আমার তো পুরো লেকচারটা বাংলায় টাইপ করার মতো সময় আমার ছিল, কিন্তু অন্তত টাইটেল পেয়ে যাদের বাংলায় করা যায় তারা চেষ্টা করেছে, খারাপ পাইনি। কিন্তু একটা দুঃখজনক সমাপতন হয়েছে কালকে, যে কারণে আমি ওই পুরোনো যে লেকচার টাইটেলটা ছিল সেটাই রেখে দিয়েছি। সেটা হচ্ছে এই যে নামটা ডিস্টার্বিং দ্য ইউনিভার্স, এটা আসলে এই ডক্টর আদত নামটা ছিল, এটা আসলে একটা বইয়ের নাম। বইয়ের নাম মানে এটা একজন ভদ্রলোকের আত্মজীবনী শীর্ষক হচ্ছে, এবং সে ভদ্রলোকের নাম ফ্রিম্যান রাইসেল। উনি বিজ্ঞানের অগ্রণীদের মধ্যে, স্পেশালি পদার্থবিজ্ঞান এবং অঙ্কে। বর্তমান তোমরা হয়তো ওনার নাম অত নাও শুনে থাকতে পারো, হয়তো যাই না, ইরাক ফাইনম্যান শর্টেঞ্জের নাম শুনেছ এখন, বা আইনস্টাইন ফ্ল্যাঙ্কলাইন, মানে সেই জমানায়, যে জমানায় কোয়ান্টাম মেকানিক্স নতুন ভাবনা আসছিল, সেই সময়কার অগ্রণীদের মধ্যে একজন হচ্ছে ফ্রিম্যান রাইসেল। তার একটা আত্মজীবনী আছে, তার নাম ডিস্টার্বিং দ্য ইউনিভার্স, এবং এই নামটা আবার একটা কবিতা থেকে, টি.এস. এলিয়ট বলে একজন বিখ্যাত কবি, তার একটা খুব বিখ্যাত কবিতা আছে, সেই কবিতা থেকে এই নামটা নেওয়া হয়েছে। আর একটা কথা বলছি এই কারণে, আচ্ছা এই হচ্ছে সেই আত্মজীবনীর কভার পেজ। আর একটা কথা বলছি এই কারণে যে দুঃখজনক সমাপতন এটাই যে গতকাল রাত্রে এসে মারা গেছে, আগের দিকে। সেই জন্য আমি ভাবলাম যে নামটা হয়তো আর অরিজিনাল রাখাই ভালো, মানে ঠিক তোকে 96 বছর বয়স হচ্ছে, কিন্তু এখনো উনি সাংঘাতিক। এবং আরেকটা মজার কথা সেটা হচ্ছে, তোরা তো নিশ্চয়ই জানো যে বিজ্ঞানে যারা উপরের দিকে পড়াশোনা করে তাদের একটা ডিগ্রি হয়, তার নাম পিএইচডি। এবং পিএইচডি না পেলে লোকে চাকরি, মানে আজকাল যেমন পিএইচডি না পেলে লোকে ধরো আবার চাকরি পাই না, কলেজ মানে কলেজে বিশ্ববিদ্যালয় আমাদের তো এত বড়। যেমন ধরো আমাদের এই চাকরি পাওয়ার কন্ডিশনটাই হচ্ছে যে পিএইচডি পরে আরো 3 বছর অন্য কিছু কাজ করতে হবে, তারপরে চাকরির জন্য ভাবা। মজা হচ্ছে এইভাবে যার তলায় কাজ করে পিএইচডিটা লোকের প্রায় প্রচুর লোক পেয়েছিল, তিনি কিন্তু জীবনে কোনোদিন পিএইচডি করেন, ইচ্ছে করেই করেন, মানে করে কীভাবে করছে, ওনার কাজ তো করেছে সেটাই যথেষ্ট। ঠিক আছে, উনি ওনার সম্বন্ধে এই টকে আর কিছু নেই, আর মনে হচ্ছে নামটা অন্তত রেখে দেওয়া উচিত, কারণ এই কারণেই যে এটা প্রধান বিষয়। এবার আসল তোমরা শুনেছো যে আমি বিজ্ঞান পড়ে, আমি পদার্থবিদ্যা পড়ি, ফিজিক্স।
কলাতন্ত্রের ছাত্র ছিলাম, এখনো আছি। তা কোনো বিষয় সম্বন্ধে কথা বলতে গেলে লোকে প্রথমে তোমাদের যেটা অনেক সময় বলে সেটা হচ্ছে আসলে যত শক্ত মনে হয় বাইরে থেকে দেখতে, আসলে কিন্তু তত শক্ত নয়, তাই তো? মানে আসলে সোজা শিখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, শিখলেই তোমরা বুঝতে পারবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রথম বক্তব্যটাই এটা যে পদার্থবিদ্যা অন্তত সোজার মধ্যেই না, খুব শক্ত। খুব শক্ত কেন সেটা আমাদের বলার চেষ্টা করছি। সেটা এইরকম যে পদার্থবিদ্যা নিয়ে আমরা কি নিয়ে আমরা চারদিকে যা দেখতে পাই না এই কথা বলতে পারবো। কারণ আমরা চারদিকে যে পৃথিবী দেখি সেটা আমরা কি দিয়ে দেখি, আমাদের অনুভূতি দিয়ে। আমরা চোখ দিয়ে দেখি, হাত দিয়ে কোনো জিনিসের স্পর্শ করি, ওজন মতো ভাবার চেষ্টা করি। আচ্ছা বলা দেখি সবচেয়ে বড় কোন জিনিস, সবচেয়ে বড় কোন জিনিস, মানে বড় মাপের কোন জিনিস, দৈর্ঘ্য তোমরা ভাবতে পারো, মানে তোমরা বুঝতে পারো। ওরা নিশ্চয়ই বলতেই পারবে যে এখান থেকে ধরো সূর্যের দূরত্ব কত তোমরা জানো, বা মহাবিশ্বের বিশ্বলোকের পরিধি কত, এটা হয়তো অনেকে জানে। তার মধ্যে আমরা যাচ্ছি তুমি নিজের অনুভূতি দিয়ে বুঝতে পারবে এমন সবচেয়ে বড় দৈর্ঘ্য কত বলে আলাদা আলাদা রকম হতেই পারে, কিন্তু আমার নিজের নিজস্ব বোধ আছে এখন সবচেয়ে বড় দৈর্ঘ্য আলাদা উত্তর হতেই পারে। বড় দৈর্ঘ্য বলতে তোমার কি সবচেয়ে বড় দৈর্ঘ্য বলে কি করবে? সূর্য থেকে দূরত্ব, সূর্যের দূরত্বটা আমরা যেখানে বসে বলতে, আর সূর্য থেকে দূরত্ব কতই আমরা জানি, বইয়ে পড়ি, কিন্তু সত্যি কথা বলতে অতটা দূরত্ব সেটা সম্বন্ধে কোনো নিজস্ব বোধ আছে? আমি তো বলি বোধ আছে। ধরো এখান থেকে খুব বেশি হলে এখান থেকে চক্রবাল, সেটা কতদূর তোমার মনে আইডিয়া আছে? আমরা কতদূর দেখতে পাই না, এটা কিন্তু খুব সহজে অঙ্ক করে বের করা যায়। তুমি যদি তোমার চলে যাবে আর পৃথিবীর রেডিয়াস কত, ব্যাসার্ধ কত জানো, খুব সহজে অঙ্ক করে বের করে দেওয়া যায় যে চক্রবাল কত দূরে আছে। রাফলি কিছু কিলোমিটার, 1-2 কিলোমিটার, 5 কিলোমিটার তোমার উচ্চতা করবে, তুমি আরো উপরে উঠলে আরো বেশি করে দিতে পারবে, কিন্তু মোটামুটি কিছু কিলোমিটার। সবচেয়ে ছোট দৈর্ঘ্য মানে তুমি যেটা বুঝতে পারো যে ছোট কত হয় না, অ্যাটম কত বড় বা নিউক্লিয়াস কত বড়, সেগুলো তুমি বুঝতে পারো এটা সবচেয়ে ছোট। চুলের পেজ হতে পারে, কেউ কেউ তাতে বেশি সূক্ষ্ম জিনিস বুঝতে পারে, কেউ কেউ অল্প হয়তো বুঝতে পারে না, সে ছেড়ে না। চুলের সামথিং জোরে বল, জোরে বলতে বালি বানাতে গেলে চুলের রেট আরো কম, কিন্তু ওই একই ধারে কাছে, মানে ওই রকম। মানে সবচেয়ে ছোট তুমি বুঝতে পারো হচ্ছে ধরো বালি কণার ব্যাসার্ধটা আর সবচেয়ে বড় হয়তো কিছু কিলোমিটার, মানে 1 মিলিমিটারের কিছু ভাগ থেকে শুরু করে কিছু কিলোমিটার। ওই অনেক বড় সংখ্যা বোঝাতে আমরা অনেক সময় যেটা ব্যবহার করি সেটাকে বলে সায়েন্টিফিক নোটেশন, ওই 10 টু দ্য পাওয়ার কিছু দিয়ে লেখা হয়, তো সেটা নিশ্চয়ই চেষ্টা করা হবে। কারণ এইটাই ধরো আমি প্রথমে একটা ভাতের কথা ছিল, সবচেয়ে বড় ভর আমরা কি করতে পারি, হয়তো খুব বেশি কিছু গ্রাম কিন্তু বেশ 1 গ্রাম কিন্তু খুব কম হতো, হাতে করে যদি সেই ভরকে নিয়ে বোঝার চেষ্টা করো দেখলে 1 গ্রাম যদি বুঝতেই পারছো, খুব বড় হলে হবে, খুব বেশি হলে একটা বড় পাথরের ওজন, খুব বাড়িয়ে বলছি 100 কিলো, মানে 100 কিলোটা আমার ওজনের কাছাকাছি সেটা বলতে সুবিধা হচ্ছে। কিন্তু ওই মানে আমরা যদি 10-এর পাওয়ার হিসেবে ভাবি, 1 গ্রামে 10 টু দ্য -3 গ্রাম, আর 100 কিলোগ্রাম হচ্ছে 10 টু
the power actual 10^2 আর 10^3 10^5 10^8 advantage 10^8 টা এখানে 6 orders of magnitude লেখা আছে আপনি খুব বাড়িয়ে বললে 8 হয় মানে 1 থেকে 10^8 এই অবধি আমরা বুঝেছি এর বাইরে আমরা বুঝতে পারি কিংবা ধরো সময় সবচেয়ে কম সময় তোকে বলো তাতে কম সময় আমরা বুঝতে পারি সেটা খুব বেশি কত মানে মাস বছর সব দামি মাপা হয় যদি বলা হয় যে এটা সময় ধরো যদি বলা হয় 50 সেকেন্ড চুক্তি করে দাঁড়িয়ে থাকো এবং 50 সেকেন্ড দিয়ে রাখো কিন্তু তোমরা পারবে না 50 সেকেন্ড কত করো সেই করতেও পারে অধিকাংশ সময় হয় না আমি ধরে নিচ্ছি খুব বেশি পারিনি কি ঘন্টা সেখানেও কিন্তু অল্প কিছু করে দিয়ে উঠতে আমরা বুঝতে পারি তৈরি করে তো আগেই বলেছি তৈরির কথা প্রথমেই বলেছিলাম যে ওই চুলের বেদ থেকে শুরু করে ঠিক চক্রবাল কত আবার ওই রাখি সবই ওই 6, 7, 8 অর্ডার অফ ম্যাগনিটিউড মানে 10^7 থেকে যাতে 10^6 মানে 8 এর বাইরে কিন্তু আমরা বুঝতে পারি এবং কেন বুঝতে পারি না কারণ কিন্তু একটা বড় কারণ আছে বড় কারণটা হচ্ছে এই যে আমাদের এই বোধগুলো জন্মেছে কেন আমাদের এই বোধগুলো যে আমি যে আজকে এটা বুঝতে পারছি এই দূরত্ব কি এই এতটা ওজন এগুলো কি আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারত হয়তো নয় মানে পূর্বপুরুষ বলতে আমরা বুঝতে পারছি বায়োলজিক্যাল পূর্বপুরুষ কথা বলছি এর আগের যে ফর্ম ছিল তোমরা বিবর্তনের তত্ত্ব করেছো এখন ধরো একটা আদি মানুষ যখন ধরো বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে ঘুরে একটা বাঘ সেই বাঘটা কত দূরে আছে সেটা জানাটা কিন্তু তার দরকার আছে মানে 100 মিটার 200 মিটার আজকে 100-200 মিটার যদি আমরা কত দূরে আছে না কিলোমিটার দূরে আছে মানে আমি পালাবো না ওখানে দাঁড়িয়ে থেকে অন্য কিছু বা একটা শিকার দেখা যাচ্ছে তাকে মারতে হবে ধরে একটা পাথর তুলে মারবো সেই পাথর যদি একটা বিশাল বিশাল পাথর হয় কয়েক হাজার কিলোগ্রাম মতো হয় কয়েক টন হয় সেটা কত ওজন জেনে আমার কোনো লাভ হবে কারণ এটা তুলতে পারবো না তুলতে পারবো না তুলতে পারবো যদি 10 কিলো হয় সে 10 কিলো না 50 কিলো সেটা কিন্তু অসুবিধা হয় এটা তুলে শিকার মারতে পারবো সোজা কথা হচ্ছে সার্ভাইভাল যে প্রেশার ছিল তার সেই সার্ভাইভাল যেটুকু দরকার সেইটুকু বোধ আমাদের রয়েছে তার বাইরে কোনো বোধ আমাদের করতে পারে বাকিটা যেগুলো আমরা ভাবি যে একটি ছোট ছোট দূরত্ব বা একটি বড় দূরত্ব বা একটি ছোট ওজন এগুলো সবই কিন্তু আমরা অঙ্ক কষে বা পরীক্ষাগারে যাওয়ার মতো পরীক্ষা করে এটার সাথে পরিবর্তিত হয় কিন্তু যেটা কেন ফিজিক্স শক্ত আর ফিজিক্স কি নিয়ে নির্ভর এই যে কোটি কোটি বছরের বিবর্তনের ফলে যে বোধটা আমাদের হয়েছে তার বহু বহু বাইরের জিনিস কিন্তু সবচেয়ে ছোট মাছ এটা পরে বলবে প্লান্ট মাছ বলে একটা মাছ আছে যেটা ফিজিক্সের মোটামুটি সীমা বলে বলা হয় এতে ছোট মাছের কথা ফিজিক্স খুব একটা বলতে পারে -8 কিলোগ্রাম দেখতে পারেন -8 কিন্তু বেশ বড় কারণ এটা ইলেকট্রনের মাত্রা থেকে অনেক কম তাহলে সবকিছু আরো অনেক কমে যেতে কিন্তু তার থেকে ধরো গোটা যে বিশ্বকালের চার যা মোট ভর যেটা আমরা এস্টিমেট করতে পারি সেটা 50 মানে যেখানে আমার নিজের অনুভূতি 6 অর্ডার অফ ম্যাগনিটিউড 8 অর্ডার অফ ম্যাগনিটিউডের মধ্যে আছে আমরা যে ধরনের জিনিসকে ডিল করি এটা কিন্তু তার অনেক 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 তার ফলে একটা জিনিস হয় এবং যেটা সময় ওই টাইম বলে টাইম হয় থেকে বিশ্বরূপ কত এর বয়স কত সেটা আপনি আবার সেই 7 অর্ডার ওই রকম লিখতে পারে মানে সহজ কথা হচ্ছে আমরা যেরকম অংশ দেখে ছুঁয়ে বুঝতে পারি তাতে অনেক বেশি জিনিস তারপরে আমরা যখন বলি যে আমরা কোনো জিনিসকে ফিজিক্যালি বুঝি সেটা ঠিক বুঝি না তার কারণ ফিজিক্যালি বোঝা বলতে আমরা চাকরিটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেগুলোই বুঝতে পারি যেমন ধরো তুমি নিশ্চয়ই জানো যে গ্যাসের
চাপ কেন হয়? ওদের অনু থাকে যারা ধাক্কা মারে, তোমরা সত্যি করে বলো অনু যারা ধাক্কা মারছে এটা কি বোঝা সম্ভব? না তোমরা রাবার বল যারা ধাক্কা মারছে এটা ভাবছো, তাই না? তোমার অনুভূতির মধ্যে রাবার বল যারা ধাক্কা মারা আছে, তাই যে জিনিসটা আসলে নেই সেটা তোমরা যা আছে তাই বোঝার চেষ্টা করছো। এবার সেটা বোঝা উচিত, সেটা বুঝতে গেলে যেটা হয় মাঝে মধ্যে তোমার বোধটা এতই সীমিত হতে পারত, কারণ তোমার সেই কোথাও কোনো সুযোগ কখনো হয়নি। কাজে তোমার বোধটা যেহেতু সীমিত সেহেতু তোমাকে কিন্তু অঙ্ক দিয়ে বা যার পরীক্ষা করে তার বাইরে। এখন এই যে বিশাল ব্যক্তি যেটা ফিজিক্সে আছে তার ফলে কিন্তু বুঝতে অনেক সময় অসুবিধা হয়, অঙ্ক দিয়ে কিন্তু অসুবিধা হয়, কিন্তু কি ঘটছে সেটা বুঝতে অসুবিধা হয় এবং হওয়ার কথাও। এটাতে কিন্তু দোষের কিছু নেই, এটা বুঝতে হবে যে আমরা চাকরিটা বুঝতে পারি সেরকম জিনিস ওদের সব কিছু নয়। তোমরা তো শুনেছো যে কোয়ান্টাম মেকানিক্যাল তত্ত্ব আছে, ইলেকট্রনিক্স এখানে খুব গন্ডগোলের মতো ব্যবহার করে। সে গন্ডগোলের মনে হয় কারণ ইলেকট্রনিক্স যেরকম বিহেভ করে সেই ডিমেনশনের জন্য আমাদের কোনো প্রবলেম হতে পারে না। তাহলে আমরা কি করার চেষ্টা করি, আমরা যা দেখতে পাই যা বুঝতে পারি তাই দিয়ে ওগুলো বোঝার চেষ্টা করি, সে করলেই গন্ডগোল হতে বাধ্য। সেই গন্ডগোল এড়াবার উপায় কি? এড়াবার উপায় হচ্ছে ভালো করে অঙ্ক দিয়ে জিনিসটা বুঝতে পারে, কারণ অঙ্ক এমনই বিষয় যে বিষয় কিন্তু সব জায়গায় করা। তা এই গোটা ফিজিক্সের গল্প যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বোঝাটা শক্ত সোজা কোনটা সোজা কোনটা শক্ত, এই সব কিছু আমরা করতে পারবো না। তাহলে আমরা আজকের এই টকের মধ্যে কিছুটা ছোট অংশ থাকার চেষ্টা করছি, সেটা হচ্ছে এবং যে করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এই যে গোটা রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স যদি ডিল করে তার একটা অংশ, তার এই গোটা রেঞ্জ দেখা যায় এমন একটা বিষয় হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। সেখানে অত্যন্ত ছোট জিনিসটা কথা বলতে হয়, মানে নিউক্লিয়াসের ভেতরে কি হচ্ছে সেগুলো যেমন দরকার, আর অফকোর্স অ্যাস্ট্রোফিজিক্স যেমন অ্যাস্ট্রোনমি ব্যাপারটা বলে বিশ্বকে কোথায় কি হচ্ছে গোটা গোটা মহাবিশ্ব তাই নিয়ে কথা বলছি। এবং আমি আজকে আমি শুধু এইটুকু বলবো সেটা হচ্ছে যে কি করে আমরা ধরো যে চা ধরে চলে যাচ্ছে কি করে জানা, আমরা জানলাম চা ধরে বা পৃথিবী ধরে পৃথিবী থেকে পৃথিবীর ওজন ওজনের কথাটা আজকে আর বলবো না, আমরা আজকে মোটামুটি দৈর্ঘ্যের মধ্যে যে পৃথিবীর ব্যাসার্ধ কথা সেটা কি করে জানা গেল সেটা তো কোনো শিক্ষা, কিন্তু চাঁদের দূরত্ব কত বা সূর্যের দূরত্ব কত বা তারাগুলো কত দূরে আছে এই কথাগুলো বইয়ে দেখা যায় পড়া যায়, কিন্তু সেগুলো আমরা জানলাম না, আসলে কি করে জানলাম। এদের কিছুটা ইতিহাস আছে, অনেক কথা আমরা যেগুলো বলবো আমি এখানে যেগুলো বলবো সেগুলো হয়তো ঐতিহাসিকভাবে প্রথমে কীভাবে কাটা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেগুলো আজকাল সেই উপায় করা হয় না, আজকাল আরো সহজ অন্য মেথড বেরিয়ে গেছে, সেগুলো আমাদের কিছুটা বলবো। তোমাদের সবাইকে একটা ফাইনাইট টাইমে ছেড়ে দিতে হবে এবং লাঞ্চ খেতে হবে বা খাওয়াই দিতে হবে, কাজে আমি চেষ্টা করবো সব কিছু তো অন্তত বলা যাবে না, কাজে অল্প যতটা বলা যায় তার মধ্যে এই ধারণাটা দেবার চেষ্টা করবো যে কি করে মানে এই জিনিসগুলো যখন আমরা জানতে পেরেছি। তারা কত দূরে আছে এটা তোমরা হয়তো জানতে পারি। এই জিনিসটা প্যারালাক্স বলে জিনিসটা লেখা আছে, প্যারালাক্স কাকে বলে? আরে ধরো তুমি যে ওই কোণে বসে আছো, তুমি আমাকে দেখতে পাচ্ছ তো, তুমি আমাকে দেখতে কোন দিকে তাকাচ্ছ? এইভাবে, আর তুমি এইভাবে, তাই তো? তাহলে দুজনকে কিন্তু দুটো ভিন্ন দিকে দেখতে হচ্ছে, কেন? তারা দুজন ওরা দুজন ঘরে দুটো কোণায়। এখন ধরো আমি এখানে বসে আছি, আমি কত দূরে আছি জানানোর কোনো উপায় সোজা সরাসরি, কিন্তু ওরা হয়তো নিজেরা কত দূরে আছে সেটা ভেবে বের করতে, আর কোন কোণে আমার দিকে তাকাচ্ছে দুজন সেটা ভেবেছে, তাহলে কি আমি কত দূরে আছি বের করতে পারবো? মানে এই দূরত্ব জানা আছে ওদের দুজনের মধ্যে দূরত্ব, আর ও তাকাচ্ছে এদিকে, এ তাকাচ্ছে এদিকে,
স্যার আমি কতটা দূরে আছি, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা কত লম্বা, এটা কি বের করা যাবে? কিছু যাবে, একদম সহজ জ্যামিতিক জিনিস। মানে আর কিছু অঙ্করত টাকা তো ছবি এঁকেও বের করতে হবে। একটা কাগজে যদি স্কেলে ছবি আঁকো, অ্যাঙ্গেল করে ঠিক আঁকো, তাহলে পেয়ে যাবে। তাহলে এই যে বিভিন্ন দিকের জায়গা থেকে একই জিনিস আলাদা আলাদা দিকে মনে হয়, এটা কি বলা হয়? একটা অন্য মানে আছে, অন্য মানে আছে বলটা ভুল। এই এর ফলে অন্য জিনিসও ঘটে, কারণ এটাকেও কারণ বলা হয়। যেমন ধরো এটা আমি দেখার চেষ্টা করি, এই ধরো আমরা এই দুটো আনবো এক জায়গায় আছে, তাই তো? তোদের সবার নিশ্চয়ই কোনো এক জায়গায় আছে, শুয়ে আছে। আমি যদি এখানে এগিয়ে দিই, এখানেও কিন্তু একজন কেউ থাকতে তাদের মনে হবে একই জায়গায় আছে, কিন্তু বাকিদের মনে হবে, বাকিদের কিন্তু মনে হবে, তাই তো? কেননা যেই এটাকে ভাগ হয়ে গেছে, যদি যেই আলাদা আলাদা দূরত্বে আছে, তখন একটা দিক যারা এই লাইন বরাবর আছে তারা কিন্তু বুঝতে নাও পারতে পারবে যে এগুলো আলাদা জায়গায় আছে, মনে হবে একই জায়গায় আছে। আর অন্য দিক থেকে যারা দেখছে তারা কি মনে করবে সরে গেছে। তার ফলে আবার যদি এরা ভাবো যে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, দেখলে দুটো জিনিস একই জায়গায়, এবার তুমি সরে গেলে তুমি কি দেখবে এইগুলোর এক জায়গায় নিয়ে আঙুলগুলো সরে গেছে, যে বলো কোনটা বেশি সরে আছে না দূরে। এটা কিন্তু তোমরা সবাই দেখেছো, ধরো রেলগাড়িতে যেতে যেতে বাইরে তাকিয়েছো, পেছনে আশেপাশে জিনিস কি করে, সামনে যায় পেছন দিকে, চাঁদ দেখে কখন চাঁদটা কোন দিকে যায়, সাথে সাথে যায়, মানে আসলে সাথে সাথে যায় না, আসলে কিন্তু চাঁদও পেছন দিকে যাচ্ছে, সামনের গাছের পেছন দিকে যায়, সব কিছু পেছন দিকে যাচ্ছে। সামনের গাছ বেশি তাড়াতাড়ি পেছন দিকে যায়, কারণ কোনটা তুমি দেখছো অ্যাঙ্গেল কোনটা তার বেশি বাড়ে যাবে, যে যত দূরে আসে তার কোনটা কম বাড়ে। তারপরে চাঁদের সামনে কিন্তু তুমি দেখে চাঁদগুলো পেছন দিকে যাচ্ছে। আবার চাঁদটাই যদি আরো দূরে জিনিস বেশি দেখতে, যেমন ধরো তারার সামনে তা দেখতে দেয় চাঁদটা কিন্তু পেছন দিকে যাচ্ছে, তুমি সামনে দিয়ে গেলে চাঁদ খুব অল্প পেছন দিকে যায়, তার ফলে মনে হয় দেখলে চাঁদটা তোমার সাথে যাচ্ছে, তোমার সাথে কিন্তু যায় না, কিন্তু ধারে কাছে জিনিস না এত বেশি তাড়াতাড়ি পেছনে যায় যে তোমার দেখে মনে হয় চাঁদটা তোমার সঙ্গে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় কাজ। সোজা কথা, কোনো সচল মানে একাধিক লোক যদি বিভিন্ন জায়গাতে দেখে বিভিন্ন দিকে দেখতে পাবে, এবং এই বিভিন্ন দিকটা কিরকম তাতে কিন্তু গুরুত্ব বের করতে, তারা গুরুত্ব বের করার উপায় হচ্ছে একটা উপায় হচ্ছে কাজ। ধরো তারা দিন আছে, ধরো তার দু একটা পাহাড় আছে, সেটা কত উঁচু বা কত দূরে আছে কি করে, এটা কিন্তু তোমাদের বোধ হয় ক্লাসে চাকরি ছিল, ক্লাসে উচ্চতা ওই বেসিক আইডিয়াটা আছে। ধরো দুটো বিন্দু নেওয়া হলো, তারপরে দৈর্ঘ্য বের করে নেওয়া, এটাকে বলা বেস লাইন। এই বেস লাইন দুটো দিক থেকে যদি কোণগুলো বের করতে পারো, এই অ্যাঙ্গেলগুলো, তাহলে সেখান থেকে কিন্তু তুমি দূরত্বটা বের করে দিতে পারো। এবং তার একটা অঙ্কের ফর্মুলা আছে, সেই অঙ্কের ফর্মুলা তো ইম্পর্টেন্ট কিছু, এবং উপরের ফর্মুলা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আছে তলার ফর্মুলাটা। যদি অ্যাঙ্গেল দাম ওখানে উপরে যে পাহাড়ের উপর থেকে যে দুটো বালু আসছে, তার মধ্যে কোনটা যে গামা বলা হয় নামটা, তাহলে বেসিক্যালি এই যে ডিসটেন্সটা এটা এল বাই আর। কেন না কি ভাবতেই পারো যে এত দূর থেকে যখন একটা দূরত্ব আসে, তাহলে তুমি এটা দ্বিতীয় একটা সরল রেখা, ডিসটেন্সটা ভাবতেই পারো, তাই না? ডিসটেন্স যেটা বহু বিরাট পরিধি একটা বিদ্যুৎ, বিশাল বিশাল বিদ্যুৎ থাকে, তাদের দুটো বিন্দু ঘুরে দাও, বহু দূর থেকে দেখলে তো সেটাকে সরলরেখাই মনে হয়। সেই সরলরেখার দৈর্ঘ্য কত হবে? ওই বৃত্তের যে যে ব্যাসার্ধ তাকে কোনটা দিয়ে গুণ করতে হবে। আর এখানে কোন বলতে কোন মাপের কথা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, রেডিয়ান মাপের নাম শুনেছো? রেডিয়ান মাপটা হচ্ছে
ওই বৃত্তের যে আর্ক আর তাকে যদি তুমি ব্যাসার্ধ দিয়ে ভাগ করো তাহলে আমার কারণ সমস্যাটা হচ্ছে তারা দূরত্ব মাপতে গেলে মানে বিরাট ডিফারেন্ট। তারা এতই দূরে আছে যে তুমি যদি পৃথিবীর উপর দুটো বিন্দু থেকে দেখার চেষ্টা করো তারাগুলো কিন্তু সবকটা একই জায়গায়, কিন্তু এই বিরাট ডিফারেন্ট পাবো কি বলো তোমাদের কি মনে হয়? আমাকে দুটো বিভিন্ন জায়গা, দুটো আলাদা আলাদা জায়গা থেকে তারা কৌণিক অবস্থান মাপতে, তাই তো? সমস্যা হচ্ছে তারাগুলো এত দূরে আছে যে পৃথিবীর যেখান থেকে কোনো কিছু মাপো না কেন তারাগুলো সবসময় একই দিকে আছে। তাহলে কি করে সম্ভব? এতে বেশি আপনার পৃথিবীতে বসে তো তুমি মাপছো, পৃথিবী দেখে তো বাইরে যেতে পারে, তাহলে পৃথিবী যা সবচেয়ে পৃথিবী যা ব্যাস তার থেকে বেশি দূরে কোনো বিন্দু দিয়ে পেতে পারবে? কোনো সাজেশন? পৃথিবীর কাছের থেকে বেশি দূরে দুটো বিন্দু থেকে আমার তারা মাপতে হবে, দুটো মাপতে হবে। স্পেস টেলিস্কোপ ইউজ করে, স্পেস টেলিস্কোপ ইউজ করে তো আজকে হতে পারে, তো স্পেস টেলিস্কোপ ইউজুয়ালি অরবিট করে অ্যারাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য আর্থ, রাইট? পৃথিবীর চারদিকে জিনিসটা ঘুরছে, তো খুব বেশি দূরে ঘোরে না, তাই গুড চয়েস, এটা স্পেস টেলিস্কোপ কথা বলে আসবে। কিন্তু আর কিছু পৃথিবীর ব্যাসার্ধ কত না আইডিয়া আছে কতটা? ব্যাস ব্যাসটা হচ্ছে 6400 ব্যাসার্ধ। হ্যাঁ, আর ব্যাসটা হচ্ছে 12 হ্যাঁ, কিন্তু 12,000 কিলোমিটার দূরে দূরে বিন্দু থেকে তুমি যদি তারা যেটা এবার সূর্যকেও দেখো তাহলেও কিন্তু অন্য জায়গায় আছে, আর সূর্য থেকে তো অন্য তারাগুলো অনেক অনেক এতই দূরে যে সেই কৌণিক অবস্থানের তফাৎ আদৌ বোঝা সম্ভব হয় না। তাহলে কি করে সম্ভব? এটা কিন্তু খুব সোজা, একটু ভাবতেই বুঝতে হবে। আচ্ছা, আমি ধরো এখানে বসে আছি এখন, যদি আমি একেবারে না বলি তাহলে তুমি সেখানেই থাকবো, যদি ঘুরছে নিজের অক্ষের চাপ দিয়ে ঘুরছে, তাছাড়া কি করছে? চাপ দিয়ে ঘুরছে। এবার বলো দেখি, আমি যদি দুটো বহু বহু দূরের বিন্দু থেকে মাপতে চাই কি করতে হবে? 1 বছর পর পর 1 বছর পর মাপতে হবে। একটু বলে 1 বছর একই সময় মাপতে হবেই না, কারণ একই মাপতে তো তোমার একই 1 বছর পর 1 বছর পর মাপতে লাভ নেই, কিন্তু একই জায়গায় 6 মাস পর। আমি আজকে মাপলাম, একই জায়গাতে 6 মাস পরে মাপলাম, একই জায়গাতে মানে যেহেতু পৃথিবীর কোনো শরীরে কোনো তফাৎ হয় না, অন্যটা একই জায়গায় না অন্য জায়গায় যা আছে, আমি 6 মাস পর পর মাপি। তাহলে 100 জুলাইয়ে সূর্য আছে পৃথিবী আছে এদিকে, আর জানুয়ারিতে 6 মাস পরে পৃথিবী একটু মূল্য দিয়ে চলে গেছে। তার মানে কি হচ্ছে, পৃথিবীতে বসে দেখি এই এত দূরে দূরত্ব, এর থেকে বেশি দূরে বিন্দু তোমার পাওয়া সম্ভব না। তাহলে কি হবে? তারাকে দেখলে কাছের তারাগুলো অন্তত ওনাদের আলাদা আলাদা কোন পাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু এটা যদি করতে হয় আমাকে বেসলাইনটা ভালো করে জানতে হবে। তো বেসলাইনটা কত এখানে? পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার দ্বিগুণ, তাই তো? এই মাথা থেকে কাজে এটা যদি আমরা ঠিক করে করতে হয় তাহলে আমায় কিন্তু খুব ভালোভাবে সূর্য কত দূরে আছে পৃথিবী থেকে জানা। এটা বই থেকে তোমার পেয়ে যাবে, বই বা উইকিপিডিয়া গুগল খুঁজলে পেয়ে যাবে। আমার পক্ষ যারা জানো না এগুলো কত দূরে, বা আমাদের পূর্বপুরুষ আজকে না আমাদের নানা রকম উপায় আছে, তারগুলো আমরা কিছু বলবো, কিন্তু আজকে 2000 বছর আগে, 3000 বছর আগে, 2500 বছর আগে জানলো। আচ্ছা, এবার সোজা সোজা এগুলো তোমরা সবাই জানো, তাই তো এটাকে একটু আলাদাই করবো। আমরা জানি কি করতে পৃথিবীটাকে বলবো,
আর রাত হয়। দিন আর রাত করে পৃথিবী গোল হয়ে যায়, তাহলে পৃথিবী এদিকে হলে ঘুরছে হয়ে যায়, গোল না হলে গোল না। গোল ওই যে ওই সমুদ্রের মধ্যে যদি আমরা বড় বড় লাঠি পুঁতি, সেটাকে যদি সোজাভাবে দেখা হয়, একটা লাঠি উপরে আর একটা লাঠি হ্যাঁ, সমুদ্রের মধ্যে লাঠি ঢোকা যায় না কোনোভাবে, কিন্তু আটকাল যায়, বা যখন নৌকোটা ধরা করে সরে যাচ্ছে, আচ্ছা ফার্দিনান্দ ম্যাগেলানের যাত্রাপথ, ফার্দিনান্দ ম্যাগেলানের যাত্রাপথ মানে একটা যাত্রা করেছেন, তবে এটা ধরো পৃথিবীকে গোল, সেটা আর্থিকাল থেকে ধরে না 2008 বছর আগে। এটা ঠিক যে ফার্দিনান্দ ম্যাগেলান যে যাত্রা করেছিলেন এই জন্য যে কি জানতেন জগৎ এছাড়া মাস্তু জানে না মাস্তু দিগন্ত রেখা দেখা যায়। ফ্ল্যাট স্পেস, ফ্ল্যাট হলে কিন্তু দিগন্ত রেখা কিছু থাকবে না, কারণ বলেই দিগন্ত রেখা যাচ্ছে, যেখানে তোমার চোখ থেকে আলোটা সরে যাবে, স্পর্শকটা যেখানে ওই ভিতরে টাচ করবে সেই অবধি দিগন্ত রেখা, আর কিছু একদম পারফেক্ট। আর পোলস্টারদের অবস্থান থেকে মানে যেমন সুমেরু থেকে যেমন দেখা যায় ধ্রুব তারা, সুমেরু থেকে ক্যান্ডির অফারের দেখা যায়। এটা ওটা অন্যভাবে বলে, এটা কাছাকাছি, এটা ঠিক না। না, সেটাও বলেছে নতুন কিছু, দেখ অনেকগুলো হয়েছে, তুমি কিছু বলবে না? ওই গ্যারিও তোমাদের জেনারেশন কিন্তু বাইরে গিয়ে দেখেন, দেখেছেন পৃথিবীকে দেখেন, অন্যগুলো বলবে না, কিন্তু তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা সবাই চাই, কিন্তু একটা প্রশ্ন এটার উত্তর তোমরা জানো, পৃথিবী আসলে কত বড়, বা এগুলোর উত্তর জানো, কিন্তু কি করে জানাবে তা হয়তো জানো না, চাঁদ দূরে আছে। আর কেন নাম কি করে আমরা জানি, বলতে জানি, এটা ঠিক করে যাচ্ছি, এর উত্তর তোমরা সবাই জানো। কিন্তু আজও কিন্তু বেশ কিছু লোক আছে যারা মনে করে চারটা, এবং এরাও মনে করে যে পৃথিবীকে যে গোল করে চাঁদ হচ্ছে এটা কোনো গভীর ষড়যন্ত্র, এবং ইভেন যারা ফ্যাট অফ সোসাইটি যারা এগুলো প্রভাবিত করে, অফকোর্স এটা যে জীবনে গিয়ে কোনদিন দেখা এই যে তাদের উপর পৃথিবী ছায়া করেছে, এরকম পৃথিবী যে ফ্ল্যাট হতো তাতে এরকম ছায়া দেখা যাচ্ছে, কোনো না কোনো সময় এটা যেহেতু কেউ কোনোদিন কখনো দেখেনি, তখন একটি ধরে নিতে পারি যে পৃথিবী আসলে চলবে, যেটা দেখেছি সেটা হচ্ছে যেটা কথা বলছি এক্সিডেন্টের সময় বিভিন্ন সেটা বেড়ে দেখা যায়, পুরোপুরি বলতেই না হবে, যে ধর যারা ভিক্ষা করার যদি চাপটা, তাহলে কিন্তু কোন করে বসে আছে সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখতে এইরকম প্রেজেন্সে শুধু একটা পারফেক্ট মানে অলমোস্ট ভেরিকল অবজেক্ট সলিউশন। আর আজকাল তোমরা আজকের যুগে আমরা স্যাটেলাইটে ছবি দিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আজকের যুগে বসেও লোকে অনেকে বলে যে এগুলো সব ক্ষমতা, ওই ছবিগুলো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তার ছবি আরেকটা স্যাটেলাইট তোলা হয়েছে, দেখাবো। আচ্ছা এইবার কত বড়, 40,000 কিলোমিটার, এটা হচ্ছে আর্থের সার্কেল, 6,400 বলতে সেটা যে ব্যাস যে পড়ে নাই 2 পাইতে কিন্তু যাওয়া। আচ্ছা এটা কি অ্যাপ্রক্সিমেট না এটা? অ্যাপ্রক্সিমেট 40,000 এর কত দাও না, এখানে 40,000 হবে না তো আন্দাজ করতে। উত্তর হচ্ছে এটা কিন্তু এক্সাক্ট, মানে আজ ঠিক নয়, আজকে এটা এক্সাক্ট নয়, একটা দেশে কেন ছিল, কারণ মিটারের সংখ্যা কি তোমরা কি জানো? 1 মিটার কাকে বলে? কিলোমিটার তো 1000 মিটার, মিটার কাকে বলে? এক মিটার কম, এক মিটার মোটামুটি এত ইনপুট এর কাছাকাছি, কিন্তু 1 মিটার এর সংজ্ঞা নেই। বিজ্ঞান করতে গেলে কিন্তু প্রিসাইসলি সংজ্ঞা জানতে হবে, মিটার কাকে বলে
না জেনে 10 মিটার লম্বা বলতে কোনো মানে না। তাই তো? আজকের যুগে সংখ্যা একটু আলাদা। এই প্রথম যখন মিটার ডিফাইন করা হয়েছিল তখন সংখ্যা দেওয়া হয়েছিল এটা যে প্যারিসের মধ্যে দিয়ে পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটা গেছে তার যে মোট দৈর্ঘ্য তার যে 1/4 দৈর্ঘ্য 1 কোয়াড্রেন্ট তার একটা বিশেষ ভাগ কত ভাগ ঠিক 10,000 কিলোমিটার লম্বা মানে 1 মিলিয়ন টাকা 1 billion out of 1 quadrant of the line of meridian passing to Paris. Paris কেন? কেন Paris? কারণ পাশে বসে বলবো আমরা যেটাকে এসআই সিস্টেম বলি সিস্টেম ইন্টারন্যাশনাল ওরা অরিজিনালি মেট্রিক সিস্টেম ফরাসিদের যেহেতু ফরাসিদের তৈরি সেহেতু প্যারিস তৈরি এবং পৃথিবী যেহেতু পায় তারা যে কোনো মেরিডিয়ানই পায় একই করে বলে কাজে এই যে 40,000 কিলোমিটার এটা কিন্তু পরিমিটার মিটারের সংখ্যাটাই ওইভাবে রয়েছে যাতে 40,000 কিলোমিটার আসে 10,000 কিলোমিটার হচ্ছে একটা কোয়াড্রেন্ট এইটা হচ্ছে সেই এই যে দেখতে পাচ্ছ এটা সেটা ওই মেরিডিয়ানটা এটা যেটা দিয়ে কোথাও মিটার কত বড় সেটা ডিফাইন করা হচ্ছে এবং তারপর আরো অনেক দেশ মিলে নানা রকম ভাবে মেজার করে এটা কিন্তু দারুণ একটা মজার এবং রোমহর্ষক গল্প তোমরা সবাই পড়ে দেবে ডাওয়াস হবে বলে একটা লেখিকা আছে যার লঙ্কিচুর বলে একটা বই আছে সেই বইতে এই যে আমরা যেটাকে এই মেরিডিয়ান লাইন ইত্যাদি বলি গুগল বইতে দেখা যায় সেগুলো ঠিক মতো বের করতে গেলে কত পরিমাণ থাকতে হয়েছে এবং কত পরিমাণ বিপদের সম্মুখীন হতে চলে বিভিন্ন জায়গায় এক্সপিডিশন বলে বনে জঙ্গলে সূর্যের মুখে যে পড়তে হচ্ছে শান্তিতে দাউনের রোমহর্ষক গল্প সেটা লেখা তাই পড়ে বললে কিন্তু তোমাদের মানে আমি শিওর যে অধিকাংশ গল্পের বইয়ের থেকে সেটা অনেক বেশি করতে যাবে প্রচুর 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 লোকের প্রচুর কষ্ট করে এগুলো আর সেসব করে টরে লাস্টে অফকোর্স পৃথিবী প্রত্যেকবার যদি মিটার মাপতে গেলে পৃথিবী মাপতে হয় তাহলে খুব শক্ত কাজ সেজন্য প্রচুর ভাবে মাপটা করে টরে তারপর লোকেরা রড খেলা করছে এটা মিটার বার যার দেখতে হচ্ছে মিটারের দেখতে বলে সবাই মেনে নিচ্ছে আজকে আমরা জানি যে আমরা সেটা ব্যবহার করি না আজকে আমরা অনেক এর থেকে অনেক বেশি সূক্ষ্মভাবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি যেটা বিশেষ রকম আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা ডিফাইন করে দিতে হবে কিন্তু সেই আলো কত তাড়াতাড়ি কাঁপে সেখান থেকে ডিফাইন করে সেটা তার ফলে আজকে যেটা হয়েছে তলায় যেটা লেখা আছে লেখি হবে যে সি ইকুয়াল টু দেখি জিনিস নাম্বারটা তো দেখতে পাচ্ছ হয়তো এটা বেশ বড় সঠিক দেখি আলো মার্কেটে কত যাচ্ছে আলোর বেগ মিটার থেকে তো লেখাই গেছে এটা গতি বেগ আলোর গতি আচ্ছা আজকে কিন্তু এটা এক্সপেরিমেন্টের উপরে বের করা জিনিস না আজকে এটাই এটা কেন না মিটার আর সেকেন্ড এটা দিয়ে ডিভাইড করা মিটার আর সেকেন্ড আমরা ডিভাইড করা হয় যে কি এটা আসতে পারতো না তো আসতে পারতো না দেখেন যেটা বলছিলাম যে এই মাপতে যে আসলে কত বড় সেটা মাপতে কিন্তু ঊনবিংশ শতকে প্রচুর প্রচুর এক্সপ্রেশন করতেছে প্রচুর শিখতে হচ্ছে প্রশ্ন হচ্ছে এই জিনিসটা তাহলে এই একই জিনিস কিন্তু এত অ্যাকুরেট না হলেও এত সূক্ষ্মভাবে না হলেও বহু আগে থেকে লোকে জানো আজকে 2,500 বছর আগেও জানো 2,500 বছর আগে তো তারা কি করে এটা হয়তো তোমরা পাঠ্যবইতে পড়েছো পৃথিবীর ব্যাসার্ধ কে ভেবেছিলেন কত ইরাটোস্থেনেস কিন্তু একাধিক লোকের নাম ইরাটোস্থেনেস ছিল ইরাটোস্থেনেস অফ সাইলি এই বলতো প্রথম ভেবেছিল তারপর অথচ আমরা প্রথম ভেবেছিলাম জানি সাইকেও ভেবেছিলাম তার মানে তার
কোনো প্রমাণ আমাদের কাছে আছে। এই খ্রিস্টপূর্ব প্রায় 300 বছর আগে, 300 বছর আগে, 250 বছর আগে উনি অনেক কিছু, উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন, জিওগ্রাফার ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন, এবং ওনার সবচেয়ে নাম করা যা লেখা আছে সেটা হচ্ছে একটি সঙ্গীত সঙ্গ। এবং তার থেকে বড় কথা, উনি আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরিতে বিশ্বের বিশ্বাস বলা হয়, প্রাচীন বিশ্বের অন্যতম বিশ্বাস আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, তার চিফ লাইব্রেরিয়ান সেটা হওয়ার পরে যেটা হতো যে অনেক জায়গার সম্বন্ধে অনেক খবর উনি সহজে জানতে পারতেন। যেমন উনি জানতেন যে এটা বই পড়ে জেনেছে যে বছরের যে বৃহত্তম দিন সামার, সেই দিন ইজিপ্টের সায়েন্স বলে একটা শহর আছে যেখানে কোনো ছায়া পড়ে, মানে মধ্য দিনে ছায়া পড়ে, কারণ সূর্য একদম মাথা ধরে। কিন্তু উনি জানতেন তিনি যেখানে আছেন আলেকজান্দ্রিয়া, সেখানে কিন্তু ওই একই দিন কি করে বেড়ে যাচ্ছে না, বৃহত্তম দিন কোনটা সেটা থেকেই বের করা যায়। সেই বৃহত্তম দিনে ছায়া কিন্তু পড়ে, ছোট হলেও এমনকি মধ্যাহ্ন, এবং সেই ছায়াটা কতটা ছায়াটা কত লম্বা, তাতে তুমি কতটা কোণে সূর্য আছে বের করতে পারবে, সেখানে খুব সহজেই বেরিয়ে যাবে যে কোনটা কত পরিমাণে। সায়ানে সূর্য যেখানে একদম মাথার উপরে আছে, সেই একই সময় আলেকজান্দ্রিয়া সূর্য 7.2 ডিগ্রি, মানে ওই এক পুরো 360 ডিগ্রি 150 ভাগ উপরে আছে। তাহলে উনি কি বলছেন যে সায়ান শহর থেকে আলেকজান্দ্রিয়া যে দূরত্ব, পৃথিবীর পরিধি 50 ভাগের। কারণ সেই জন্য পুরো পৃথিবী ঘুরে আসে 360 ডিগ্রি হবে। আরে বিনোদীকে দেখছেন সূর্যরা একটা চেঞ্জ করছে, বিনোদীকে দেখতে দেখতে আবার একই জায়গায় আছে, 360 ডিগ্রি পাল্টাচ্ছে। এখানে পাল্টেছে 360 ডিগ্রি 150 ভাগ, 150 ভাগ ঘুরে চলেছে পুরোটা গতি 1 সেকেন্ডে। তার ফলে তিনি বের করতে পারলেন যে তখন মাপা হতো, তখন ধরুন মাপা স্টেডিয়া বলে দেখি, স্টেডিয়াম মানে অলিম্পিকের স্টেডিয়াম যা মনে তা তিনি বের করলেন যে বিভিন্ন পরিচয় ছিল এই 2.5 লক্ষ স্টেডিয়াম, যেটা আজকের মাপে 44,000 কিলোমিটার। আজকে আমরা দেখবো 40,000 কিলোমিটার, তিনি বলছেন 44,100। 44,000 সেই যুগের যন্ত্রপাতি অনুযায়ী 10% নিজের তোমরা নিশ্চয়ই কিছু এক্সপেরিমেন্ট করেছো, প্রচার করতে হবে করে দিতে পারবে। আমাদের আর্থিক যন্ত্রপাতি কি হয় 10% দেওয়া বেশ সব। উনি ওই অত বছর আগে, আজ থেকে 200-250 বছর আগে বসে কিন্তু ওনার যন্ত্রপাতিকে মিলিয়ে দিয়েছিলেন এই পরিধি প্রায় 10%। এরপরে আরো অনেক লোকে অনেক ভালো করেছেন, ভারতবর্ষে মাপা হয়েছে, ভারত দেশে মাপা হয়েছে, অমর কাই আন্দাজ বিশেষ করেছে। তার এটা বড় কাজ, তিনি অমর কাই কিন্তু শুধু কবি ছিলেন, তিনি খুব নাম করা গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ ছিলেন, এবং তার পৃথিবীর পরিমাপ কিন্তু বহু বছর পর্যন্ত এই পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা সেটাই দেখা হয়, তিনি কে বেরিয়ে। আর আজকে বসে 2012 সালে ওই রাষ্ট্রের যে পরিমাপগুলো ছিল সেগুলো আজকের যন্ত্রে ফেলে ভালো করে দেখা গিয়েছে যে 40,074 কিলোমিটার কথা আজকে জলবায়ু দুইভাবে, মানে অলমোস্ট 1% অনেক কম। আচ্ছা, এবার যে প্রশ্ন চাঁদ ধরুন, 1950 সাল পর্যন্ত চাঁদ ধরুনটা আছে মাপার প্রায় সব উপায়ই ছিল চোখে দেখে, অপটিক্যাল। তার মধ্যে একটা বড় মেথড হচ্ছে প্যারালাক্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, বলতে চাঁদও দেখতে পাচ্ছ, তাদের বাইরে ছোট ছোট কি দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে তার নাম হচ্ছে রেগুলার। এটা হচ্ছে রেগুলার তারা নিও কনস্টেলেশনের তারা, তার চাঁদ যখন তার সবথেকে কাছে আসে সেই মুহূর্তে তোলা ছবি পৃথিবীর উপর থেকেই তোলা, কিন্তু আলাদা আলাদা জায়গা। এই দুটো আলাদা জায়গাতে
তোলার ফলে যেটা হচ্ছে যে চাঁদ যতটা কাছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু দূর থেকে সমান হয়, একদম একই সময় তোলা করে না, তার ঘড়ি ধরে মিলিয়ে মানে রেডিও, এটা আজকে তোলা ছবি, আজকে মানে হয়তো 10-12 বছর মানে রেডিও কন্ট্যাক্ট রেখে একই সঙ্গে এক্সাক্টলি এক সময় মাথা তুলে তুলে ছবি দেখতেই পাচ্ছ, তারার মধ্যে কিন্তু গ্যাপ আছে, গ্যাপটা আলাদা। কেন আলাদা? পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেখা হচ্ছে এবং সেইগুলো জায়গার মধ্যে যে গ্যাপ এটা ওই ছবিটাই জায়গা বুঝতে পারছো, এটা পুরো ছবিটা মিলিয়ে একটা ছবি করা হয়েছে। চাঁদটা আছে আর একদম তলার মধ্যে একটা দেখতে পাচ্ছ আছে আর ওপর একটা দেখতে পাচ্ছ, এইগুলো ওই দুজন লোকের তোলা, দুজন এইগুলো কিন্তু কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোনমার নয়, তো দুজন জাস্ট অ্যামেচার অ্যাস্ট্রোনমার, একজনের বয়স 21 বছর মতো, একজনের 2 বছর, একজন ব্রিজে বসে একজন ল্যান্ডে বসে, দুজনের তোলা ছবি একই সঙ্গে তোলা। তো দেখাই যাচ্ছে যে চাঁদ এবং তারার মধ্যে ব্যবধান কিন্তু কিন্তু আলাদা, এবং এটা কখন দিচ্ছে দুটো মিলিয়ে একটা দেখা যাচ্ছে। কেন আলাদা? এইবার এইটা আমি এখানে থেকে বলে দিতে হবে, তোমরা বুঝতে পারছো ওটা ছবিতে যাচ্ছিল, সেটা হচ্ছে দুটো আলাদা জায়গা থেকে তারা কিন্তু রাস্তা ওই চাঁদ কিন্তু পার্টিকে তারা দেখা যাচ্ছে হালকা হলুদটা, সেটা ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু দুটো হয়তো কাছে একদম সামনে যারা বসে দেখতে গেলেও হয়ে যাবে, দূর থেকে নিচে পাচ্ছ, কিন্তু এটা বুঝতেই পারছো দুটো আলাদা জায়গায় যদি চাঁদ দেখা দুটো আলাদা অ্যাঙ্গেলে দেখা যায় এবং দূরের তারাটা কিন্তু একই জায়গায় থাকবে, তারা সাপেক্ষে চাঁদের তফাৎটা করবে। এটা আমরা বললাম যে চাঁদ আমাদের সাথে সাথে তারা আসলে সরে যায়, কারণ তারা আগে ডুবে গেছে, চাঁদ তার সাথে কিন্তু সরে যায়। এখানে ট্রেনে করে একটা যাওয়া হয়নি, এখানটা করা হয়েছে হচ্ছে একই সঙ্গে দুটো জায়গা থেকে পাওয়া হয়েছে, কিন্তু দুটো জায়গা থেকে একটু আলাদা দুটো জায়গা আছে, সেখান থেকে খুব সহজেই কিন্তু পাওয়া যায় জিনিসটা খোঁজ দেয়। কিন্তু একটা প্রশ্ন যে এই একই সঙ্গে আজকে নয় আমরা ফোন করে বললাম আমি এখন বা ক্লিক করি না, এখন যখন কিছু ক্লিক করি আগে কি করে যখন এই রেডিও কমিউনিকেশন ছিল না বা ইন্টারনেট কমিউনিকেশন ছিল না বহু বছর আগে, তখন যদি এক্লিপ দেখা গেছে যে যে মুহূর্তে এক্লিপ শুরু হয়েছে সেই মুহূর্তে আর এই যে প্রাচীন যুগ থেকে এক্লিপসের অনেক রকম এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এগুলো কিন্তু অনেক রকম আলাদা আলাদা ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে একটা কিন্তু এই যে প্রাচীন জ্যোতির্বিদ্যার অনেক অগ্রগতি কিন্তু হয়ে যাচ্ছে এটা তোমাদের ফিল্মের এটা অংশ দেখে এটা এই ফিল্মটা তোমরা সবাই জানো, সবাই চেনো, প্রায় সবাই এই সিনেমাটা দেখেছে। এটা সিনেমাটা অফকোর্স গোটা সিনেমাটা দেখতে পারবো কিন্তু এটা একটা ছোট্ট অংশ। সূর্য 9.5 কোটি মাইল দূরে, আচ্ছা মোটে 5 লক্ষ মাইল দূরে। আচ্ছা ধরো চাঁদ যদি 5 লক্ষ মাইল দূরে না হয়ে 2 লক্ষ মাইল দূরে হতো, এইরকম যদি চাঁদ 5 লক্ষ মাইল দূরে হতো এইরকম তো হলো না, চাঁদ ঠিক এমনই করে হলো যাতে এইরকম হয়।
যখন সূর্যের উপর এসে পড়ে আস্তে আস্তে তাকে থেকে ফেলে, একদম চারটি চারটি মিলে যায়, সূর্যের পূর্ণ। আবার পৃথিবী ছায়া যখন চাঁদকে থেকে গেলে তখন একেবারে চারটি চারটি মিলে যায়, পূর্ণ চাঁদের পূর্ণ। কি করে বলতো? কোন সিনেমা? এটা বয়স্করা সবাই জানে, বাচ্চারা যায় না, সেরকম unusual। আগুন সত্যজিৎ রায়ের শেষ সিনেমা, এবং কোথায় না বোধহয় কত ছিল শেষ। আগন্তুকের দিন না দেখে থাকলে সাংঘাতিক ভালো থেকে সবার দেখা হচ্ছে। এইটা তো এই অ্যাস্ট্রোনমিক অংশটা মানে এখানে যদি বলা হয় ম্যাজিকটা কোনটাকে বলা হয়, মানে উনি বললেন না পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানও বলতে পারবে না কি বিশ্ব, কোনটা বিশ্বাস? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় সেটা বিশ্বাস, বিষয়টা কোন ম্যাজিক? চন্দ্রগ্রহণ না যাদের চন্দ্রগ্রহণ কি করে হয় সবাই জানে, চাঁদের উপস্থিতিটাও কোনোভাবে গড়িয়ে থাকে, সেটা চাঁদ তো পৃথিবী তো একমাত্র যে গ্রহটা যে উপগ্রহ আছে সেটা ছায়ার ব্যাপারটা হচ্ছে যেটা বললেন যে পৃথিবীতে থেকে দেখতে গেলে চাঁদের কৌণিক পরিমাপ যত বহু দূরে কোনোদিন বড় বা ছোট বলা মনে হয়, তাই না? কারণ যত দূরে যাবে তত ছোট বলে যায়, কিন্তু এমন দূরত্ব যদি থাকে যে দুটো একই সাইজ মনে হয়, যে চাঁদ এবং সূর্য ক্ষেত্রে হয়েছে, সেটা কিন্তু একমাত্র পৃথিবীতে আছে। পৃথিবী এবং চাঁদের জন্য সৌরজগতে আর কোনো গ্রহের উপগ্রহ এরকম সাইজের নয় যে সেই গ্রহ থেকে সূর্যকে যত বড় দেখায় সেই উপগ্রহ তত বড়, একমাত্র চাঁদের ক্ষেত্রে দেখা হয়। এইটা এমন হয় এরকম চাঁদ, এটা হতেই পারে পুরোপুরি সম্ভব, কিন্তু সেই জন্য এই টোটাল সোলার পূর্ণ সূর্যগ্রহণ এটা কিন্তু এবং পূর্ণ সূর্যগ্রহণ মানে পূর্ণ সূর্যগ্রহণ হবে এবং সংবিধান ছিল খুব অল্প সময়ের মধ্যে, কারণ চাঁদটা পুরোপুরি যদি সূর্যকে ঢেকে থাকে তাদের মোটামুটি একদম পুরো সাইজ মিলে গেছে, এবার চাঁদটা সরে গেলে সূর্য বেরিয়ে গেছে, কারণ ডায়মন্ড রিংস তৈরি করে গেছে। এই জিনিসটা কিন্তু আর কোনো গ্রহ থেকে সম্ভব না, এবং এটা সত্যজিৎ রায় লিখেছেন প্রধানত বললেন এটা ম্যাজিক। তবে এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের মতো লোক এখানে একটা ভুল করেছে, ভুলটা যেটা করেছে সেটা অন্য উনি বলেন চাঁদের উপর যখন পৃথিবীর ছায়া করে তখনও চারটি চারটি মিলে যায়, মানে পৃথিবীর ছায়া আর চাঁদের চাঁদ একই সাইজ, সেটা কিন্তু সত্যিই না, পৃথিবীর ছায়া চাঁদের থেকে অনেক বড়। যদি যে কারণে তুমি যদি চন্দ্রগ্রহণ দেখে থাকো, পূর্ণ চন্দ্রগ্রহণ যদি দেখে থাকো, সেটা দেখাটা অনেক সহজ বিষয় সূর্যগ্রহণ থেকে, সেখানে কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ অনেক কম, কেন বড় ছায়ার মধ্যে চাঁদটা যত তার যদি এটা একটু আনএক্সপেক্টেড, মানে সত্যজিৎ রায় ইউজুয়ালি এরকম ভুল করেন না, একটু ম্যাজিকটাকে বেশি ইম্পোর্টেন্ট করতে গিয়ে একটু ভুল বলা হয়ে গেছে। সূর্যের পূর্ণ গ্রহ সেটা সত্যি, কিন্তু পৃথিবীর ছায়া কিন্তু চাঁদের সাথে চাকরি দেয় না, পৃথিবীর ছায়াটা বড়, তো সেটা ইউরোপ, সেটা এখানে আমাদের সঙ্গে লাগবে। যে কথাগুলো প্রথম
মানে আমরা জানি যে আমাদের জানা অনুযায়ী চাঁদের পৃথিবীর দূরত্ব, চাঁদের পৃথিবীর দূরত্ব, সূর্যদের পৃথিবীর দূরত্ব ইত্যাদি রয়েছে গ্রহণ ব্যবহার করে। তার নাম হচ্ছে অ্যারিস্টাকাস, এবং তিনি আমাদের প্রথম লেখা আছে, নিবন্ধ করা আছে যে সূর্য কেন্দ্রে আছে, পৃথিবীর কাছে ঘুরছে। এই তথ্য কিন্তু ওনার বইতে তো ওনার একটা বই যার নাম পেরিনেগেথন কাই বইটা হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটার মানে হচ্ছে অন সাইজ অ্যান্ড ডিসটেন্স। তিনি এই ছবিটা আন্দাজ লিখে রেখেছেন। এই ছবিটা কিসের কথা? এটা ওই বইতেই বলা ছবি, চন্দ্রগ্রহণের ছবি। তা উনি প্রথমে একটা জিনিস করেছিলেন, চন্দ্রগ্রহণের আগে চাঁদের কলা হয় তোমরা সবাই জানো, বলা হয় ফেজেস অফ দ্য মুন, পূর্ণচন্দ্র থেকে শুরু করে আমাদের অমাবস্যা হয়, মাঝখানে মাঝখানে যেগুলো সেগুলো হয়। কেন হয়? এটা তোমরা ভূগোল নিশ্চয়ই পড়েছো, তাই না? চাঁদ যে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দেখা, কেন দেখা? দুই ছায়া যাদের উপর পড়লে কিন্তু যেটা হয় যে গ্রহ, আর দুই ছায়া যাদের উপর খুব ঘুরে চাঁদ যদি আকাশে থাকে গোটা গোটা গোল দেখা বিভিন্ন সময় বিভিন্ন বলা হয় যে বেদনাথ ইতিহাস ইতিহাস করে আমাদের পাঠিতেও আছে, তাদের শেখ পাল্টায়। এটা কিন্তু নিশ্চয়ই ভূগোলে পড়ানো হচ্ছে, ভূগোলে পড়েছে বলে সেটা বিজ্ঞান যদি পড়ানো বলে হয়তো এখন চাঁদের আলো কি নিজের আলো আছে? তাই সূর্যের যে আলোকিত আলোকিত যে অংশটা তোমরা দেখতে পাবে, সেটা যখন আমরা ধরো সূর্য ওখানে আছে, আমি এখানে আছি, চাঁদটা পেছনে আছে, তাহলে কি হবে? সূর্য আলোটা পুরো চাঁদের উপর পড়বে, পুরো ফেসটা আলোকিত হবে, সেটা হচ্ছে পূর্ণ চন্দ্র ফুল। আর যখন সূর্য পৃথিবীর মাঝখানে আছে তখন আলো পড়ছে, কিন্তু কোথায় পড়ছে? উল্টো দিকে। আমি দেখতে আলো এটা হচ্ছে আকর্ষণ। আর যখন হারে আছে তখন আমি তার আলোকিত অংশে বিভিন্ন পরিমাণ দেখতে পারি, যেটা এখানে ছবি দেখা যাচ্ছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাফ, ঠিক অর্ধেক দেখা যাচ্ছে। এই যে উপরের নম্বর ছবি বা নিচের দিকেও আবার ছবি ছবি আছে, এই এটা কখন না চার থেকে অর্ধেক আলোকিত কখন না। ধরো সূর্য এখানে আছে, আমি এখানে আছি, এখানে থাকলে আলো পড়ছি, আলোটা পড়ছে উল্টো দিকে, সরে এলো আলো কিছু অংশে পড়ছে। এটা হচ্ছে আস্তে আস্তে অবস্থা থেকে চাঁদ বড় হচ্ছে, এদের ওই চাঁদের কাছ থেকে দেখা করে সেই কাছটা বড় হচ্ছে, বলতে হচ্ছে এখানে যখন চলে গেছে সমবলে চলে গেলে তখন কি হবে? তুমি সেই অর্ধেকটা আলোকিত থেকে বাকি অর্ধেক দেখবে, তাই তো? অ্যারিস্টটল যেটা বলেছেন সেটা ফুল মুন হয় কবে? যখন আমরা দেখছি চাঁদকে একদম কোণে, মানে চাঁদের থেকে সূর্য আলো পড়ছে এদিক থেকে, চাঁদের পারপেন্ডিকুলার তাদের সমকোণে যদি দেখি তা চাঁদকে ঠিক অর্ধেক আলোকিত থাকে। মানে আমরা দেখছি গলায় থেকে দেখছি, সরে দিচ্ছি অর্ধেক চাঁদ, কারণ বাকি অর্ধেকটা অবস্থা। এখন সূর্য যদি সত্যি সত্যি অনেক অনেক দূর অসীম দূরত্ব, তাহলে এটা কখন ঠিক চাঁদ যখন তার অমাবস্যা থেকে পূর্ণিমার ঠিক মাঝখানে আসতে পারে, এখন আর পূর্ণিমা থেকে অমাবস্যা ঠিক মাঝখানে, তার মানে কি? তার মানে হচ্ছে এক অর্ধচন্দ্র থেকে আরেক অর্ধচন্দ্র যা সময় সেগুলো কিন্তু সমান ঠিক অর্ধেক মাস অন্তর অন্তর। অ্যারিস্টটল কিন্তু ভেবে দেখেছিলেন তা হয় কেন হয় না? না, সূর্য তো আসলে অসীম দূর থেকে দর্শক এখানে আছে, তাহলে এখান থেকে দেখে যদি সমকোণ তৈরি করি তাহলে এখানে হবে, আবার সমকোণটা কখন হবে? এদিকে। তার মানে চাঁদের এই গতিপথ তার অর্ধেক থেকে কিন্তু এই অর্ধচন্দ্র থেকে অর্ধচন্দ্র এই অংশটা কম, এটা আরো বেশি, মানে এই চলতে যেটা দেখা যাচ্ছে এটা একটু বড় করে দেখা যাচ্ছে, আসলে তো বড় হয় না। সূর্য যেহেতু কাছে ধরা হচ্ছে, এদের পারপেন্ডিকুলার হওয়া এটা তো তোমরা জ্যামিতি করেছো, স্পর্শ কাজ, তাই না? চাঁদের যে গোল গতিপথ
একে যেটা স্পর্শ কেন সমকোণ কখন এই তাদের যে গতিপথ যে গোলটা তার সাথে যে ব্যাসার্ধতা আমি আনছি তার থেকে ঠিক সম্পূর্ণ যে সূর্য সেটা কখন হবে যেমন সূর্য থেকে যে আকার আঁকতে আছে স্পর্শ দূরে স্পর্শ কাটলাম তোমরা তো একটু পড়েছো না কাছ থেকে আকার স্পর্শ করে দূর থেকে আকার স্পর্শ কিরকম দেখতে হয় এবং এই যে দুটো স্পর্শ থাকা হলো এই দুটো সূর্যের দিকে বেশি হবে তারপর দুটো অর্ধ সমান হবে একটা ছোট হবে একটা বড় হবে তাই তো এবং আইনস্টাইন যেটা কোষে বের করেছে সেটাতে গোটা অরবিটটা ঘুরছে তাদের 29.5 দিন সময় লাগে সেটাতে 1 মাসের মাস বদল হবে আর ঠিক একদিন বেশি সময় লাগে একটা অর্ধচন্দ্র থেকে একটা অর্ধচন্দ্র তার মানে হচ্ছে সময়গুলো 14.5 আর 15.5 সমান না সমান হলে কত 9.5 সমান সমান ঠিক অর্ধেক একটা সমান একটা সেইখান থেকে খুব সহজেই বেরিয়ে গেল যে এই কোন চাপের যে কোনটা অধিকার আছে সেটা কত করতে হবে কেননা পুরো পরিধি যাবে 360 ডিগ্রি তার মধ্যে এই অংশটা যেতে গেলে 14.5 সোয়া 14 দিন আর পুরোটা করতে লাগে 3.5 দিন তাই একদম ওই সময়ের যেগুলো সিম্পল ডোজ বাংলায় অনুপাত বের করলেই বেরিয়ে যাবে কোনটা কোনটা বসে আছে 174 দিন তার মানে সমকোণে সেটা তো এই গোটা বসে বড় তাই সমকোণে যে কোনটা যেটা বলে তার অর্ধেক তার সাথে তাহলে এইবার খুব সহজে প্রবন্ধী জানতে বা ছবি আঁকতে বেরিয়ে যায় যে এটা তো আইনস্টাইনের কাছে রেজাল্ট যে পৃথিবী থেকে চাঁদ যত দূরে আছে তার 20 এটা ভুল আদৌ এটা না তার কারণটা কি কোনটা 87 ডিগ্রিটা খুবই কাছে কেউ এটা প্রথম হতে পারে ওনার কাছে আলাদা বলছে আজকে যে আমাদের দেখা যায় যে আসলে ওই কোনটা আদৌ 3 ডিগ্রি না তাহলে 8 ডিগ্রি এবং আজকে যে যন্ত্রটা দেখি 90 ডিগ্রিতে কতটা কম সেটা 8 ডিগ্রি এবং সেটা আজকে যেটা আমাদের 390 না মানে এখনো অনেক কিছু বলার আছে কিন্তু আমরা আচ্ছা যে একটা জিনিস জাস্ট ছোট্ট বইটা আছে এখানে কি অঙ্কন ছিল সেগুলো এগুলো পরবর্তীকালে কোনো সময় সেগুলো বলে যাবে আজকে আমরা সূর্য থেকে সূর্য দূরত্ব কি করে এগুলো তো আগে কি করে করা হবে সেগুলো আজকে করা হয় যেমন তাদের শুক্র গ্রহের থেকে আমরা রেজাল্ট ভিডিও খুব জড়ানো সূর্যের সূর্য না শুক্রের অ্যাটমসফিয়ারটা সেখান থেকে রেজাল্ট তাই ফিরে আসা কতক্ষণ সময় লাগে সেটা যেটা জানি যে শুক্র পৃথিবী থেকে অন্তত 140 লাইতে কেননা আমি ওই সিগন্যালটা ফিরে আসতে সময় লাগে 280 কিন্তু আমরা জানি যে শুক্র আর পৃথিবীর যা দূরত্ব আর সূর্য পৃথিবীর দূরত্ব কত জানা নিশ্চয়ই কিন্তু ওই একইভাবে যেটা চাঁদের ক্ষেত্রে করা হবে শুক্র ক্ষেত্রে করা হবে শুক্রেরও কিন্তু ফেলে দেওয়া হয় চাঁদের যেমন ফেলে দেওয়া হয় বলা হয় শুক্রেরও কিন্তু যে গ্যালিলিও প্রথম দেখিয়েছিল সেই ফেজগুলো দেখে দেখে আমরা কিন্তু এটা বের করতে পারি শুক্র থেকে পৃথিবীটা দূরত্ব আর শুক্র থেকে সূর্যের দূরত্ব তার অনুপাত তাই শুক্র থেকে দূরত্ব যেটা ডেট কি ভাবতে পারছি এটা বলা কিংবা শুক্রের চার দিকে আজকে স্যাটেলাইট পাঠাতে পারছে সেই স্যাটেলাইট একদম শুক্র কত বড় দেখে পাঠিয়ে দিয়েছে কোনটা শুক্রের কত বড় দেখতে পাচ্ছি সেটা এসব করা যায় আর তারার বোঝাই বলেছিলাম কিন্তু এইগুলো যেমন তারার দৈর্ঘ্য দূরত্ব তারা দূরত্ব মাপার করা হয় একটা মাপা পৃথিবী থেকে এখন মাপা স্পেস টেলিস্কোপ এটা হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ আর বিপদ বলে একটা যেটা বিপদ বলে এক ভদ্র অ্যাস্ট্রোনমার যিনি আইনস্টাইনের কাছে তারই স্মরণের নাম হচ্ছে
কিন্তু এই যে 1600 আলোর পর এটা কিন্তু আমাদের মিলিট ওরা একটা দাম কি হয়ে তাদের আরো অনেক এইগুলো পরবর্তী সুযোগ সময় আরো দূরে তারা রাখতে হবে। আজ পর্যন্ত আমরা প্রায় 1 মিলিয়ন টাকার প্রত্যক্ষ এইভাবে আমরা আর আজ যে তারা আছে সরকারের বিলিয়ন মানে এটা 1 বিলিয়ন কথা আমরা কাজে এখনো আরো অনেক কিছু করা আছে কিন্তু এরকম বেশি করে তারা অন্যভাবে ধরতে পারতে পারি সেটা অন্য বিষয় প্রশ্ন দিয়ে থাকে কারোর প্রশ্ন থাকে করতেই পারে ধন্যবাদ জ্ঞাপন করে তোমাদের কারো যদি প্রশ্ন থাকে এখনো করতে পারোনি আজ যদি কোনো প্রশ্ন না থাকে আসলে তোমাদের সবাই খুব ভালো লেগেছে আমরা তো অনেক কিছু শিখলাম আজকের পর নিশ্চিতভাবে আমি অন্তত চেষ্টা করবো দু একটা বই টই খোলার বা এখন কোনো সুযোগ হয়েছে এইটা থেকে একটুখানি জিজ্ঞাসা করা যায় তো সেরকম ধরনের একটা উত্তেজনা নিয়েই কিন্তু আমি বাড়ি ফিরছি অনেক ধন্যবাদ আনন্দ আমরা সুযোগ সুবিধার মতো আবার যদি কোনো সময় অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এর পরবর্তীও থাকবে আমাদের কাছে সুযোগ তৈরি হবে আর স্কুল এবং এসআর রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমাদের দীপেন্দ্রদা এবং সুনীল সেক্রেটারি আমাদের সম্পাদক এদেরকেও ধন্যবাদ ধন্যবাদ আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার মশাইকে উনি অনেকক্ষণ থেকে উনি ইনফ্যাক্ট আজকে তোমাদের প্রোগ্রামে অনেক আগে থেকে এসে বসে আছেন উনিও ওনাকেও ধন্যবাদ এবং এই ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এই পত্রিকা সভা শেষ করেছি ঠিক তো তোমরা সবাই যাওয়ার সময় আস্তে আস্তে যেও তোমাদের জন্য সামান্য একটু ইয়ে ব্যবস্থা আছে একসাথে যেও না লাইন ধরে রাখা